কিভাবে যে দিনগুলো শেষ হলো বুঝতেই পারলাম না। চোখের পলকে ৭টা দিন কেটে গেল। আজকে আমাদের বাড়ি ফেরার অপেক্ষা। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বাড়ি ফিরবো। তার আগে তো রান্নাবাড়ি করতে হইব। এখন যদিও 11:30 মেবি 11 11:30 বাজে। তবু দুপুর রান্নাবাড়ি করব। আজকে ছিল আমাদের গরুর মাংসর রোস্ট, সাথে ছিল পোলাও। এই মুহূর্তটা কিন্তু আমাদের সাথে অনেক কিছু একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা নাই বললাম। যারা আমার এই মুহূর্তে আমার সাথে ছিল তারা জানে যে আমার লাইফে বা আমাদের লাইফে কী একটা দুর্ঘটনা ঘটছে। এখানে আমি গরুর মাংস রান্না করতেছিলাম। বিশ্বাস করো আজকে রান্নাটা কোনো মতো করছি। কারণ যখন রান্না করতে আসছি তখন অনেক বড় একটা ধাক্কার মধ্যে আমি ছিলাম। ভাবতে পারি না চোখের পলক এতটা কিছু হয়ে যায়, এত কিছুর কথার সামনে আমি পড়ব। তো যাই হোক আজকে যাব বাড়ি। তো আলহামদুলিল্লাহ চোখ কীভাবে দিনগুলো পার করলাম বুঝতে পারলাম না। অনেক আনন্দে নিয়ে, অনেক সুন্দর, সুন্দর সময় নিয়ে আমরা এই ৭টা দিন পার করছি। আমরা না সবাই খুব বেশি মিস করব। কারণ আমাদের এরকমভাবে কখনো থাকা হয় না। মানে বিশেষ করে রিফার সাথে থাকা হয় না। রিফা, শিফা, সামান্তা, সাদিয়া সবাই একসাথে ছিলাম তো খুব আড্ডা, গল্প প্লাস আমাদের অনেক পুরনো গল্পগুলোও কিন্তু সবার সাথে সবাই খুব শেয়ার করছিলাম। তো যাই হোক কীভাবে ওই দিনগুলো পার করলাম বুঝতেই পারলাম না। ননদের বাড়ি আজকে আমার শেষ দিন। আর বিশেষ করে এই রান্নাঘরটা আমি খুব মিস করব। আমি যতদিন ছিলাম আমি কিন্তু রান্না করছি। ৩ বেলা আমি রান্না করছি। কারণ আমার হাতে রান্নাগুলো সবাই খুব মানে পছন্দ করে। আর আমি আইসে বলতে আমার ননদকে একটু রেস্ট দিতেই আসছিলাম। কারণ আমার ননদ একটু অসুস্থ কারণটা কিন্তু একটু স্পেশালি। সেটা তোমাদের নাই বললাম কারণ যার পার্সোনাল ব্যাপার। তো যাই হোক এই যে রান্নাঘরটা কিন্তু খুব বেশি মিস করবো সত্যি কথা বলতে। কারণ এই রান্নাঘরটা আমি এই কদিন খুব সুন্দর করে মানে একটু আছে না, যে কোনো জিনিস কিন্তু একটা মায়া কাজ করে। এই যে এই কদিন রান্নাঘরে করছি, এই রান্নাঘরে একটু মায়া কাজ করছে। কারণ আমি যে রান্না করছি, যাই কাজ করছি না কেন, আমি কিন্তু কাউকে জিজ্ঞাসা করি না যে আমি কী রান্না করবো হ্যান ত্যান এইটার। মানে জাস্ট নিজের মতো নিজে কাজ করছি, নিজের সংসারের মতো নিজে যেভাবে থাকে আমি সেভাবে কাজ করছি। তো এখন আমি রোস্টের মধ্যে দিলাম একটু টক দই। তো যাই হোক তোমার সাথে কথাটা বলেই দিই আমার কেন মনটা খারাপ ছিল। মানে হ্যাঁ, ১-১.৫ ঘন্টার মধ্যে সব কিছু উলটপালট। মানে হঠাৎ আমি যখন রান্না করছিলাম এর মধ্যে আমার ফুপি আমাকে ফোন দিয়ে বলতেছে, "তোদের বাসায় কী হয়েছে?" এমন তেমন। আমি তো টোটালি কিছু জানি না কারণ আমি তো বরিশাল, সেটা আমার ফুপু জানতো না। তারপরে শুনলাম আমাদের বাসায় নাকি চুরি হয়েছে প্রায় ৫,০০,০০০ টাকার মোবাইল প্লাস হচ্ছে ১,৬০,০০০ টাকা ক্যাশ। প্রায় ৬,৫০,০০০ টাকার এক নিমিষে শেষ। ৫,০০,০০০ টাকার মোবাইল এখন সবাই বলতে পারে ৫,০০,০০০ টাকার মোবাইল কেমনে হইলো কি হ্যান ত্যান। কারণ আমার আব্বু গত মাসে থাইল্যান্ড গেছিলো। মানে থাইল্যান্ড থেকে মালয়েশিয়া, মানে আব্বু তো ২ দিন পর বাইরে যায়। তোমরা অনেকে আমি মাঝে, মাঝে ব্লগে বলি। তো ওখান থেকে আব্বু একটা iPhone 13 Pro Max নিয়ে আসছিল। প্লাস আব্বুর Samsung Ultra যেটাকে বলে ওইগুলো ছিল ২ টা। ২ টার দাম প্রায় ১.৫ করে ৩ লাখ। আর আইফোন ছিল একটা প্রায় ৩ লাখ, সরি আইফোন ছিল একটা ১.৫ লাখ ২ লাখের মধ্যে। প্লাস আম্মুর ফোন ছিল, মানে টোটালি ফোন ছিল ৪ লাখ, মানে ৪.৫ লাখ ৫ লাখের মধ্যে ৪টা ফোন ছিল। কারণ আইফোনের যে দাম প্লাস স্যামসাং আলট্রা ফোন যে দাম তোমরা জানো। আব্বুর তো ২টা ছিল স্যামসাং ফোন, একটা ছিল আইফোন। আর আম্মু ছিল একটা প্রায় ২৫-২৬ হাজার টাকার মধ্যে একটা ফোন। তো সেই ফোন প্লাস হচ্ছে একটা আর ক্যাশ টাকা ছিল ১,৬০,০০০ টাকা। টোটালি চোরে ভাই ১ ঘন্টার মধ্যে কোটিপতি হয়ে গেছে। সরি লাখ, মানে লাখ লাখ কোটিপতি হয়ে গেল। এটা জাস্ট মনে আবেগে কথাটা বললাম। লাখপতি হয়ে গেল কারণ এক নিমেষে বড়লোক হয়ে গেল। জাস্ট কীভাবে যে কী হলো বুঝতে পারলাম না। হঠাৎ দেশের দিয়ে ফোন, মানে আমার বাসার দিয়ে ফোন আসে যে আমার বাসায় চুরি হয়েছে, যাকে বলে টোটালি ডাকাতি হয়েছে। তারপরে কিছু করার নাই, চোর তো চোরই, চোর তো আর ইমান নাই, চোর এসে চোর নিয়েই গেছে। তো ভাই সেই জায়গাটা মনটা খুবই খারাপ ছিল। তো যাই হোক এখন আমি বাসার উদ্দেশ্যে মানে রওনা দিলাম। তো এখন প্রায় বিকাল ৬টা ৫:৩০ বাজে। মানে এখান থেকে ৫টা বাজে লঞ্চ ছাড়ে। আর আমার মেয়েটা একটু ঘুম ভাব ছিল। তো দেখো খুবই সুন্দর একটা ওয়েদার, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি ভাই জীবন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে একটাই কথা বলি আলহামদুলিল্লাহ। হয়তো চোরে যেইভাবে চুরি করছে, চোরের আল্লাহ ঠিক অমনভাবেই অন্য কিছু ক্ষতি করবো, তাই না? কারণ আমার আব্বু অনেক কষ্টের টাকা, আমার আব্বু জীবনে অনেক কষ্ট করছে। আমার আব্বু আম্মুর লাইফের গল্প প্লাস তাদের কষ্টের কাহিনী তোমাদের বলি না, তোমরা একটা অবাক হয়ে যাবা। তার জীবন ঠিক তারা কতটা কষ্ট করছে। আমি তো বড় মেয়ে, আমি অনেকটা দেখছি, অনেকটা ফিলও করি। আমার আব্বু আম্মু জীবনে তারা অনেক কষ্ট করছে। বাট সেখানে আমি বলবো আলহামদুলিল্লাহ। আমার একটা কথা শর্টকাট একটা কথা বলি, আমার আব্বু আম্মু এমনও দিন গেছে যে সারাদিন একবেলা খাবার পায় নাই। বাট আমরা ভাই বোন কেউ না খাইয়া ঘুমাই নেই। আমার আব্বু আম্মু যে অনেক কষ্ট করছে, বাট আমরা তাদের ছেলে মেয়ে তারা সব থেকে পারফেক্টভাবে রাখছে। আমার আবার একটা কথা বলে, আমি যদি মারাও যাই আমার ছেলে মেয়ে কখনো আফসোস করবো না আমার বাবা আমাকে এই জিনিসটা খাওয়ায় নেই, এই জিনিসটা দেয়। সত্যি কথা বলতে কখনো এটা আফসোস করবো না। এটা আমার কাছে খুবই মন খারাপ। তো যাই হোক আর পরবর্তী ভিডিও করা হয় নাই। তো আমরা এখন যাচ্ছিলাম নারায়ণগঞ্জে। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।